ওকে, দেখো আজকে আমরা সংকরণের পরের অংশটা দেখব, মানে সংকরণের টপিকই। গতকাল আমরা এসপি অবধি দেখেছিলাম, তাই না? আজকে আমরা এর পরের অংশগুলো দেখব, সংকরণের সাথে রিলেটেড টপিকগুলো। হ্যাঁ, আমরা আর কিছু প্র্যাকটিসও করব। দেখো, সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, আমাদের এই সংকর অরবিটালের সাথে যৌগের আকৃতি কিভাবে রিলেটেড সেটা যদি আমরা একটু দেখি। যদি আমরা এখানে কিছু লাইন আছে, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। দেখো, আমরা দেখলাম যদি তোমার এসপি সংকরণ হয়, তাহলে আমাদের যৌগটা হয় তোমার সমতলীয় সরলরৈখিক, তাই না? যদি এসপি সংকরণ হয় আর কি। তো দুটো সংকর অরবিটাল থাকলে আমাদের অনুর আকৃতি সমতলীয় সরলরৈখিক হয় এসপি সংকরণের ক্ষেত্রে। দুটো সংকর অরবিটাল কখন থাকে? এসপি এর ক্ষেত্রে না, একটা এস একটা পি যখন অংশগ্রহণ করে, এই ক্ষেত্রে সংকর অরবিটাল কয়টা? দুইটা না? ওই ক্ষেত্রে দুইটা হলে আকৃতিটা কেমন হয়? সমতলীয় সরল রৈখিক, ঠিক আছে? চারটা থাকলে কেমন হয়? মানে এসপি থ্রি এর ক্ষেত্রে আকৃতিটা কেমন হয়? চতুস্তলকীয়, তাই না? আর তিনটা থাকলে কেমন হয়? তিনটা থাকলে হলো এসপি টু হলে কেমন হয়? সমতলীয় ত্রিভুজাকার, তাই না? আর দুইটা থাকলে হয় এসপি টু, এটা হচ্ছে তোমার কেমন? এটা হচ্ছে সরল রৈখিক, আমরা এখন দেখতেছি যেটা। তো আমরা বেরিলিয়াম ক্লোরাইড এবং ইথাইন অণু দেখেছি, এবং এখানে এসপি সংকরণ ঘটে। এক্ষেত্রে বন্ধনকোণ 180 ডিগ্রি হয়, ঠিক আছে? আর তিনটা যদি থাকে সংকর অরবিটাল, ওই ক্ষেত্রে সমতলীয় ত্রিভুজাকার হয়। এটা দেখো, তিনটা যদি থাকে সেটা কেমন হয়? এই যে, যদি দুইটা থাকে এরকম হবে সরলরৈখিক, তিনটা থাকলে এটা ত্রিভুজাকার হবে অনেকটা, ঠিক আছে? তিনটা থাকলে এটা হয় না, যদিও তিনটা থাকলে এটা এরকম ত্রিভুজাকার হবে। ওকে, তাহলে এই যে সমতুল্য ত্রিভুজ আকৃতির হয়, যেমন বেরিলিয়াম ক্লোরাইড এবং বোরন ট্রাইক্লোরাইড, এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু sp2 সংকরণ ঘটে। sp2 মানে একটা s দুইটা p, তাহলে টোটাল তিনটা, ঠিক আছে? তখন বন্ধন কোণ 120 ডিগ্রি। এই সময় বন্ধন কোণ কত? 120 ডিগ্রি, ঠিক আছে? 120 ডিগ্রি। আর এই ক্ষেত্রে বন্ধন কোণটা 180 ডিগ্রি। চারটা সংকর অরবিটাল থাকলে আমরা চতুস্থলকীয়, শুরুতেই পড়ে আসলাম চতুস্থলকীয়। চারটা সংকর অরবিটাল থাকলে কেমন হবে? চতুস্থলকীয়, যেটা হচ্ছে চতুস্থলকীয়, এবং মধ্যবর্তী কোণ কত? 109.5 ডিগ্রি। তো চারটা সংকর অরবিটাল থাকলে চতুস্থলকীয় হয়, বন্ধন কোণ হলো 109.28 মিনিট বা 109.5 ডিগ্রি। আমাদের উদাহরণ দেওয়া আছে মিথেন, বেরিলিয়াম ট্রাইটেট্রাফ্লোরাইড এবং অ্যামোনিয়াম। এখন আমরা কিছু ব্যতিক্রম দেখব। এই যে চারটা সংকর অরবিটাল যদি থাকে এবং সেখানে যদি একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, দেখো একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল মানে হলো মুক্ত জুড়ি ইলেকট্রন যদি থাকে ওখানের মধ্যে আর কি, তাহলে এটা চতুস্থলকীয় আকৃতি থেকে পরিবর্তন হয়ে যায়। চতুস্থলকীয় আকৃতি থেকে পরিবর্তন হয়ে এটা ত্রিকোণাকার পিরামিড হয়ে যায়, এবং বন্ধন কোণ 160 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছো? দেখো, আমাদের স্বাভাবিকভাবে এটা কত? 109.5 ডিগ্রি না বন্ধন কোণটা? কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি আর কি, NH3, এক্ষেত্রে আমরা দেখব যে এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবের কারণে আমাদের এই বন্ধন কোণটা কমে গিয়ে 160 ডিগ্রি হয়ে যায়। কত হয়ে যায়? 160 ডিগ্রি। তাহলে মুক্তজোড় ইলেকট্রন থাকলে এখানে বন্ধন কোণটা 109.5 ডিগ্রি থেকে কমে গিয়ে কত হয়? 160 ডিগ্রি। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এবং স্বাভাবিক আকারটা কেমন ছিল? চতুস্থলকীয় ছিল, কিন্তু এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আসার কারণে আকারটা হয়ে গেছে ত্রিকোণাকার পিরামিড। কেমন হয়েছে? ত্রিকোণাকার পিরামিড আকার হয়ে গেছে, ত্রিকোণাকার পিরামিড আকার হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়ার আকৃতির কেমন? ত্রিকোণাকার পিরামিড আকৃতির। তো এটা স্বাভাবিকভাবে চতুস্থলকীয় হওয়ার কথা ছিল, বাট একটা মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবের কারণে আমাদের এখানে এটার আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় হয়ে গেছে, এবং বন্ধন কোণ স্বাভাবিকভাবে 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল sp3-তে, বাট এখানে আমাদের চেঞ্জ হয়ে 160 ডিগ্রি হয়ে গেছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এরপর যদি দুটো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, মনে করো পানির ক্ষেত্রে যদি আমরা দেখি H2O ক্ষেত্রে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এখানে কিন্তু sp3 সংকরণ হয়। sp3 সংকরণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আকারটা কেমন হওয়ার কথা ছিল? চতুস্থলকীয়, বাট এই ক্ষেত্রে আকারটা পরিবর্তন হয়ে তোমার ইংরেজি বি আকৃতির মতো হয়ে যায়। কেমন হয়? বি আকৃতির মতো হয়ে যায়, মানে এটা মূলত এরকম হয়ে যায় আর কি, তোমার এইরকম হয়ে যায় আকারটা, ঠিক আছে? তাহলে ইংরেজি বি আকৃতির মতো হয়ে যায় আকারটা পরিবর্তন হয়ে। তাহলে এটা হওয়ার কথা ছিল তোমার চতুস্থলকীয়, হয়ে গেছে ইংরেজি বি আকৃতির। এবং এখানে বন্ধন কোণটা কত হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে? 109.5 ডিগ্রি, বাট এক্ষেত্রে আমরা দেখব যে 104.5 ডিগ্রি হয়ে গেছে।
তাহলে এটাই হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। তাহলে একটা মুক্তজোড় ইলেকট্রন দেখলে আমরা দেখলাম যে বন্ধন কোণটা 109 থেকে কমে গিয়ে 160 ডিগ্রি হয়ে গেছে। দুইটা মুক্তজোড় ইলেকট্রন পাইলে আরও কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়ে গেছে। একটা মুক্তজোড় ইলেকট্রন অ্যামোনিয়ার ক্ষেত্রে আকারটা ত্রিকোণাকার পিরামিডীয় করে ফেলছে, আর পানির ক্ষেত্রে আকারটা ইংরেজি বি আকৃতির করে ফেলছে। এই যে 4টা ইলেকট্রন যুগলের মধ্যে 2টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকলে, তাহলে যদি 2টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে তাহলে অণুর আকৃতি বিকৃত হয়ে ইংরেজি বি আকারের মতো হয়ে যায়, বি আকৃতির হয়। তখন বন্ধন কোণ 104.5 ডিগ্রির মতো হয়, যেমন পানি হচ্ছে এর উদাহরণ। এছাড়াও এগুলো মনে রাখতে পারো, যদি তোমার 5টা সংখ্যার অরবিটাল থাকে দ্বিকোণাকার, এগুলো মনে রাখিও না, তোমরা শুধু শুধু পেঁচাল করবা, একদম জানার টপিকই ভুলে যাবা। উপরে যে কয়টা লাইন বলছে এগুলো ভালো মনে রাখতে পারলেই হবে। আচ্ছা, তাহলে এখানে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টে সুন্দর মতো কিছু সব তথ্য দেওয়া আছে, চার্টটা পড়লেও মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, বেরিলিয়াম ক্লোরাইডটা কেমন? বেরিলিয়াম ক্লোরাইডটা হচ্ছে এসপি সংকরণ ঘটে, এবং এখানে আকৃতিটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সংকরণ কী ঘটে, আকৃতি কী হয়, অণুতে বন্ধন কোণ কত, এই 3টা বিষয় মনে রাখলে হয়ে যাবে, বাকিগুলো পড়তে হবে না। বেরিলিয়াম ডাইক্লোরাইড হচ্ছে এসপি সংকরণ ঘটে এবং আকৃতি সরলরৈখিক, স্বাভাবিকভাবে এসপি সংকরণে সরলরৈখিক হয়েছে। বন্ধন কোণ 180। বেরিলিয়াম টেট্রাক্লোরাইডে sp2 সংকরণ হয়েছে এবং যেহেতু sp2 তার সমতুল্য ত্রিভুজাকার, বন্ধন কোণ 120, স্বাভাবিক নিয়ম মেনে হয়েছে আর কি। তাহলে প্রথম 3টা স্বাভাবিক নিয়মের মধ্যেই দেওয়া আছে। এরপরে মিথেনের মধ্যে আমরা দেখলাম sp3 এবং এটা হচ্ছে আণুর আকৃতি হলো চতুস্থলকীয় এবং বন্ধন কোণ হলো 109.5 ডিগ্রি। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম মেনে আমরা এতদিন পড়ে আসছি। sp হলো 180 ডিগ্রি, sp2 হলো 120 ডিগ্রি, sp3 হলো 109.5 ডিগ্রি হয়। sp হলে সরলরৈখিক, sp2 হলে সমতুল্য ত্রিভুজাকার, sp3 হলে চতুস্থলকীয়। এপাশে এগুলোর উদাহরণগুলো দেওয়া আছে। এখন যেটা দেখব, এখানে আমাদের যে অ্যামোনিয়াটা দেওয়া আছে, দেখো অ্যামোনিয়ার উপরে এক জোড়া এরকম ইলেকট্রন দেওয়া আছে না, তার মানে এখানে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এক জোড়া। মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কয় জোড়া? এক জোড়া। এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের জন্য এখানে আমাদের সংকরণ হবে sp3। sp3 এর জন্য এখানে তোমার বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, বাট এখানে যে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণটা কমে গিয়ে 107 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? বন্ধন কোণটা কমে গিয়ে 107 ডিগ্রি হবে। আর এমন এখানে sp3 সংকরিত অরবিটালের আকৃতি হয় চতুস্থলকীয়, এই যে দেখতে অনেকটা এমন। বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, ঠিক আছে, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা মুক্তজোড়, এই এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে আকৃতি পরিবর্তন হয়ে ত্রিকোণাকার পিরামিড আকৃতি ধারণ করে। কেমন? এটা পড়তে হবে না, ত্রিকোণাকার পিরামিড আকৃতি ধারণ করে। কেমন আকার ধারণ করে? ত্রিকোণাকার পিরামিড আকৃতি ধারণ করে। এই যে এটা বাঁকা হয়ে গেছে। এখন আসো পানির ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা 2 জোড়া, উপরে এক জোড়া, নিচে এক জোড়া। এখানেও sp3 সংকরণ ঘটবে, তবে 4 জোড়ার মধ্যে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, ঠিক আছে। এই 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের জন্য আলটিমেটলি এটার আকৃতি বি আকৃতির হবে। দেখো এটা বি আকৃতির হয়ে গেছে অনেকটা, এটা আর দেখবো আমরা মূলত এটা কেমন হয়ে গেছে, বি আকৃতির হয়ে গেছে না। এখন এটার প্রভাবে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে এখানে বন্ধন কোণটা হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি স্বাভাবিকভাবে sp3 এর জন্য, বাট এটা কমে গিয়ে হয়ে গেছে 104.5 ডিগ্রি। সেমভাবে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে আমরা সেম সিচুয়েশন দেখি। এখানে sp3 সংকরণ ঘটে, 4 জোড়ার মধ্যে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, আকৃতি হয়ে যায় ত্রিভুজাকার। হ্যাঁ, যদি sp3 সংকরণ, হ্যাঁ এগুলা ব্যতিক্রম, সব ব্যতিক্রম। আমাদের জাস্ট উপরের 3টা হলে স্বাভাবিক নিয়ম, আর সব 4 থেকে 7 পর্যন্ত এগুলা ব্যতিক্রম, কোনো নিয়ম মানে না। ত্রিভুজাকার, এটা বন্ধন কোণ 100 ডিগ্রি। PCl5 এর জন্য নিচে 2টা মনে না রাখলেও চলবে, বাট উপরে এরগুলো মনে রাখতে হবে। PCl5 এর জন্য এখানে 5 জোড়া হয় এবং এখানে ত্রিভুজের এটা মনে রাখতে হবে না, বাদ দাও।
এই সূত্রগুলো আমরা দেখব, আমরা আরও সহজ করে শিখব। এই এত বড় সূত্র তোমাদের মনে রাখতে হবে না। এখানে এগুলো আসলে পরীক্ষা আসে, তারপরেও তোমাদের কষ্ট হবে যদিও পড়তে গিয়ে, যেহেতু এখনও বেসিক থেকে পড়তেছো। এগুলা গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে, তাহলে এগুলো মোটামুটি জানা হয়ে যাবে। হ্যাঁ, এগুলা মোটামুটি এখান থেকে চার্ট পড়াটা তোমাদের জন্য খুব কষ্ট হবে। আজকে আমরা অ্যামোনিয়ার বন্ধন কোণ নিয়ে বিস্তারিত জানবো। হ্যাঁ, অ্যামোনিয়াটা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে। অ্যামোনিয়াটা খুব 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 গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া বন্ধন কোণটা আমাদের সিকিউতে অনেক বেশি পরিমাণে আসে, সো ভালো মতো করে খেয়াল করো। অ্যামোনিয়ার আমরা আজকে প্র্যাকটিস করব। অ্যামোনিয়ার মধ্যে কোন সংকরণ ঘটবে? sp3 সংকরণ, ঠিক আছে? অ্যামোনিয়ার মধ্যে কোন সংকরণ? sp3 সংকরণ ঘটবে। তো আমরা কি বললাম, sp3 সংকরণের মধ্যে আগে স্বাভাবিক নিয়মে কি করে দিবা? স্বাভাবিক নিয়মে তিনটা বন্ধ ইলেকট্রন বিন্যাস সবসময় করবা। একটা হচ্ছে নাইট্রোজেনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, একটা হচ্ছে উত্তেজিত অবস্থায় স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। কিন্তু এখানে খেয়াল করো 2s2 2p3, এখানে 2p3 একদম ফিল আপ। ওই ক্ষেত্রে আমাদের আর উত্তেজিত করার কোনো প্রয়োজন নাই, কারণ উত্তেজিত করলেও একই অবস্থা। এখানে 2s1 করে এখানে 2px2 হয়ে যাবে, তখন তো ঘুরে ফিরে একই কথা। আমরা এক্ষেত্রে উত্তেজিত না করলেও কী হবে, চলবে। আমরা এভাবে করে কাজ সেরে ফেলতে পারবো। তবে উত্তেজিত না করো, তোমাকে তো শঙ্কর অরবিটাল বানাইতে হবে, তাই না? শঙ্কর অরবিটালের জন্য আমরা কি করব? আঁকো, তাহলে আমরা করি। হ্যাঁ, আমরা কি করব? আমরা অ্যামোনিয়াটা বানাবো, ঠিক আছে? অ্যামোনিয়াটা বানাবো আমরা। অ্যামোনিয়ার মধ্যে ইলেকট্রন বিন্যাস এর মাধ্যমে আমরা আগে শুরু করব। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন NH3 বানাবো, তাই না? NH3 অ্যামোনিয়ার শঙ্কর অরবিটালটা আমরা দেখব। তো অ্যামোনিয়ার মধ্যে আমরা কোন সংকরণ করব? sp3 সংকরণ, ঠিক আছে? কোন সংকরণ? sp3 সংকরণ। এখন দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করতে হবে। নাইট্রোজেনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কত? নাইট্রোজেন 7 না? নাইট্রোজেন 7 স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p3। 2p3টাকে আমরা x1 2py1 2pz1 এভাবে আকারে লিখবো আর কি। হ্যাঁ, আর এক্ষেত্রে নাইট্রোজেনকে তুমি উত্তেজিত করো আর লাভ নাই, কারণ এখানে সেম তুমি পাবা। ওকে, এখন আমরা নাইট্রোজেনের শঙ্কর অরবিটালগুলো লিখি। শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল কী কী পাবো দেখো। আমরা কি করতেছি? sp3, sp3 না? তাহলে একটা s নিব আর তিনটা p নিব, তাহলে sp3। তাহলে এগুলা রেখে বাকি সবগুলো রাখো, তাহলে 1s2 ঠিকঠাকভাবে থাকবে। এখানে 2psi1, এরপরে হচ্ছে 2psi 2psi1 2psi2 2psi3 2psi4। এখন দেখে দেখি ইলেকট্রনগুলো বসাও। এই যে এখানে 2 না, তাহলে এখানে 2টা ইলেকট্রন দাও। এটার জন্য আমি আলাদা করে লিখতে বলছি। হ্যাঁ, এগুলো মুখস্থ করলে ভুল হয়ে যাবে। এখানে 1 এখানে 1 এখানে 1, এখানে সবগুলোতে একটা একটা ইলেকট্রন আছে। তাহলে দেখে একটা কিন্তু জরুরি ইলেকট্রন আছে এখানে, এটাই মূলত মুক্ত জরুরি ইলেকট্রন হিসেবে কাজ করবে। এটা নিয়ে যত ঝামেলা হয়ে যাবে, এটা না থাকলে কিন্তু এটা স্বাভাবিক ইলেকট্রন, স্বাভাবিক sp3 এর মতো হয়ে যেত। এটা থাকা এখানে 2psi2 হয়ে গেছে না, এখানের জন্য এটার জন্য ঝামেলা হবে। যাই হোক, তাহলে আমরা কি করছি দেখো, একটা s এবং তিনটা p অরবিটাল মিলে sp3 সংকরণ করছি। তাহলে কি করলাম, এই যে আমি যদি এবার ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রাম যদি আঁকতে হয় না, এটা মানে একটা s এবং তিনটা p, একটা হচ্ছে s এবং তিনটা p, তিনটা p গুলা px py দেন pz, এভাবে করে আঁকবা। হ্যাঁ, এভাবে করে আঁকবা। এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। দেন আমরা কি পাবো? এখানে আমরা কি পাবো? সংকরিত অরবিটালগুলো পাবো। সংকরিত অরবিটালটা এরকম হবে আর কি, এই একটু করে বাঁকা করে দিবা, ঠিক আছে? একটু বাঁকা করে দিবা, বাঁকা করে দিবা, কারণ এটা অ্যামোনিয়ার মধ্যে একটা মুক্ত জুড়ি ইলেকট্রন আছে, এবং এখানে মুক্ত জুড়ি ইলেকট্রনটা বসাই দিবা। আর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এখন এটা যখন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে, তখন এরকম করে গঠন করবে তোমার। দেখো, এটা যদি আমি আবার বড় করে আঁকি, এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে। দেখো, এখানে সিঙ্গেল ইলেকট্রন না, এখানে সিঙ্গেল ইলেকট্রন না, এখানে সিঙ্গেল ইলেকট্রন না, আর এটা হচ্ছে ডাবল ইলেকট্রন। মানে আমরা এখানে দেখো একটা 2psi2 আছে না, ওইটা আর কি। 2psi1 2 আছে না, ওই 2। এটা হচ্ছে মনে করো 2psi2, এটা হচ্ছে 2psi3, এটা হচ্ছে 2psi4, আর এটা হচ্ছে 2psi1টা। এখানে 2psi1 তো দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন আমরা এখানে দেখাইলাম আর কি। তো আসো, এখানে দুইটা ইলেকট্রন আছে। এখন আমাদের নাইট্রোজেনটা কার সাথে বন্ধন করবে? NH3 না? NH3 মানে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে। তাহলে এখানে একটা মুখোমুখি আমাদের বন্ধন গঠন হবে হাইড্রোজেনের সাথে। এখানে একটা মুখোমুখি বন্ধন গঠন হবে হাইড্রোজেনের সাথে। এখানে একটা মুখোমুখি বন্ধন গঠন হবে হাইড্রোজেনের সাথে। তাহলে এভাবে NH3 বন্ধন গঠন করলো। খেয়াল করো, এখানে তো জোর ইলেকট্রন, এটার সাথে কি বন্ধন গঠনে যাবে? আর এটা তো নিজেই জোর, এটা কার সাথে ইলেকট্রন শেয়ার করবে? শেয়ার করার দরকার নেই তো। এই মুক্ত জোর ইলেকট্রনকে আমরা এভাবে উপরে করে এখানে লিখে ফেলি, ঠিক আছে, ডট দিয়ে। তাহলে এটা হচ্ছে NH3। তাহলে এখানে একটা মুক্ত জোর ইলেকট্রন আছে না? এই মুক্ত জোর ইলেকট্রনের প্রভাবে আমরা জানি এখানে লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হবে।
লন পেয়ার বন পেয়ার, লন পেয়ার মানে হলো মুক্তজোর, বন পেয়ার মানে হলো বন্ধনজোর। এই লন পেয়ার বন পেয়ারের মধ্যে বিকর্ষণের মাত্রাটা কিছুটা বেশি হয়। এই যে লন পেয়ার বন পেয়ার যে বিকর্ষণ হবে, এই বিকর্ষণটা তোমার এই বিকর্ষণের কারণে এখানে কি হবে জানো, এই বন্ধন কোণটা পরিবর্তন হয়ে যাবে। বন্ধন কোণ স্বাভাবিকভাবে 109.5 ডিগ্রি না, কিন্তু আমাদের এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা 107 ডিগ্রি হয়ে যাবে, আমরা ইতিমধ্যে দেখে আসছি। আর আকৃতিটা স্বাভাবিকভাবে কী ছিল, চতুস্থলকীয় না, বাট এক্ষেত্রে আকৃতিটা হয়ে যাবে ত্রিকোণাকার পিরামিডীয়। অ্যামোনিয়ার আকৃতি কেমন, ত্রিকোণাকার পিরামিডীয় মনে রাখবা। অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয়, ঠিক আছে, ত্রিকোণাকার পিরামিডীয়। এখানে আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যামোনিয়ার গঠন। তাহলে দেখো কঠিন কিছু না, তুমি ফার্স্ট নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস করবা, এরপরে সংকর অরবিটালগুলো দেখে দেখে লিখবা। এরপরে হচ্ছে জাস্ট অরবিটালগুলো এঁকে এখানে হাইড্রোজেনকে বসাই দিবা। এই লাইনটা না লিখলেও চলবে, তুমি জাস্ট এখানে লাস্টের যেটা করছি 4টা অরবিটাল এঁকে হাইড্রোজেন বসাই দিয়ে একটা মুক্তজোড় রেখে দিবা। এটাই হচ্ছে NH3। এই যে মাঝখানে হাইড্রোজেন, এদিকে এদিকে 3টা হাইড্রোজেন বসে গেল, ঠিক আছে, আর এখানে মুক্তজোড় ইলেকট্রনটা রয়ে গেল। এটা হচ্ছে NH3, অ্যামোনিয়া হয়ে গেল। বুঝতে পারছো সবাই? তাহলে এখন আমি যে কথাবার্তাগুলো বলছি এখানে বিস্তারিত দেওয়া আছে অ্যামোনিয়ার গঠনটা। তাহলে দেখো ইলেকট্রোবিন্যাস তাদেরকে আমরা সাই 1, সাই 2, সাই 3, সাই 4 দ্বারা চিহ্নিত করলাম। এই যে সাই 1 এ 2টা ইলেকট্রন, সাই 2 এ একটা, সাই 3 একটা, সাই 4 একটা। সাই 1, সাই 2, সাই 3 সংকর অরবিটাল একটি করে ইলেকট্রন থাকে, তারা প্রত্যেকে হাইড্রোজেনের সাথে 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে 3টা নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। এই যে দেখো এখানে আমাদের এইগুলা হচ্ছে সাই 1 করে আছে এখানে, হ্যাঁ, আর এখানে হচ্ছে ডাবল ইলেকট্রন। তাহলে এগুলো প্রত্যেকে কিন্তু আমাদের হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে গেছে, এবং এটা কিন্তু এখানে মুক্তজোড় ইলেকট্রন তোমার নাইট্রোজেন হাইড্রোজেন, এই যে নাইট্রোজেন এবং এখানে নাইট্রোজেন না, নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করছে। এভাবে NH3 অণু সৃষ্টি হয়। সাই 2, সাই 3, সাই 4 অরবিটালে বন্ধন ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষণ বল সাই 1 ও 2 নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের উপর বিকর্ষণ করে। মানে হলো এখানে দেখো এখানে বন্ধন জোড় ইলেকট্রন গঠন হয়েছে না 2 জোড়া, এখানে বন্ধন জোড়, এখানে বন্ধন জোড়, আর এটা হচ্ছে কি মুক্ত জোড়, মানে কোনো বন্ধন গঠন করে নাই। তাহলে এই বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রনগুলো এগুলোকে কী করবে জানো, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এখানে বন্ধন কোণটা আগে ছিল 109.5 ডিগ্রি, এখন এটাকে কমিয়ে 107 ডিগ্রি করে ফেলবে। তাহলে বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে কমে 107 ডিগ্রি হয়। অ্যামোনিয়া অণুর গঠন একটা ত্রিকোণাকার পিরামিডিয়ন নেয়। তাহলে এটা হওয়ার কথা ছিল চতুস্থলকীয়, কিন্তু হয়ে গেছে ত্রিকোণাকার পিরামিডীয়, যার কেন্দ্রের বিন্দুতে নাইট্রোজেন পরমাণু এবং তলের কৌণিক বিন্দুতে হাইড্রোজেন পরমাণু সমূহ অবস্থিত। তাহলে এভাবে করে আমরা দেখলাম। সবাই বুঝছো অ্যামোনিয়াটা? মেহবুবা ফাতেমা বুঝছো? ভাইয়া যে বিকর্ষণ করতেছে এর মধ্যকার কোণ কত হবে? এখানে সব মধ্যকার কোণ একই, 107, 107, 107 সবার। বুঝছো? যে বিকর্ষণ করতেছে তার, যাকে করতেছে সে, সবার মধ্যকার কোণ একই। তো সেটা মনে রাখবা, স্বাভাবিকভাবে sp3 সংকরণে আমরা 109.5 ডিগ্রি পাই, কিন্তু এই ক্ষেত্রে পরিবর্তন হয়ে সেটা 107 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছো? মেহবুবা ফাতেমা কি বুঝছো? ফারজানা ইসলাম, মাহি, বুঝে গেছে কি? আসসালামু আলাইকুম, হ্যাঁ বুঝছি। ওয়ালাইকুম আসসালাম। মাহি, আসসালামু আলাইকুম, হ্যাঁ বুঝছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আসো আমরা পানির গঠনটা এবার দেখব, পানি কিভাবে তৈরি হয়। পানির গঠনটি ইনফিনিটি স্টার, আমার মনে আছে আমি আমার এইচএসসি পরীক্ষায় এটা লিখেছিলাম, আর এইচএসসি পরীক্ষায় পানির গঠনটা আসছিল। খুব গুরুত্বপূর্ণ, দেখবে যে কত শতবার যে পরীক্ষা আসছে। পানির গঠন, পানির গঠনে আমরা আগের এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেখছি না, এখানে জাস্ট 2টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেখবো। দেখো এখানে 2p(x2) তেও 2s2 তেও ডাবল পেয়েছি, এখানে 2p(x2) তেও ডাবল ইলেকট্রন পাচ্ছি।
এটাই হচ্ছে পানির ইলেকট্রন বিন্যাস। আমরা দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেখব sp3 সংকরণে, যার জন্য আকার এবং সব কিছু মোটামুটি পরিবর্তন হয়ে যাবে আর কি, বুঝছো? দেখো আমরা যদি আবার শুরু করি, তাহলে এখন আমরা পানির দেখো H2O পানি কিভাবে গঠিত হয়েছে মূলত এটা। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, ঠিক আছে, যেটা কম পরিমাণে থাকবে পরমাণু, এটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ফার্স্ট অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করে নিবা 1s2 2s2 2px 2py 2pz। ইলেকট্রনগুলো কিভাবে দিতে বলছি আগে একটা একটা করে দিয়ে যাবা। তাহলে কয়টা হলো টোটাল? 2 4 অক্সিজেন তো 8, 2 4 5 6 7, এখানে ডাবল না, এখানে আবার দুইটা করে দাও। তাহলে আমাদের কি হবে আলটিমেটলি 2px2 হবে, 2py1 হবে, 2py1 হবে, z1 হবে। তো দেখো আলটিমেটলি আমাদের 2ps2তেও দুটো ইলেকট্রন, 2px2তে দুটো ইলেকট্রন, 2py1 একটা, 2py2, তাহলে সিঙ্গেল ইলেকট্রন আছে দুইটা, ঠিক আছে। তাহলে এগুলো জোড় ইলেকট্রন হয়ে যাবে আর কি, মুক্ত জোড় ইলেকট্রন পড়বে লন পেয়ার। তাহলে আমরা এটা নিয়ে মূলত যা করব, তাহলে এখানে আর এটাকে উত্তেজিত করার দরকার নাই, আমরা ডিরেক্ট শঙ্কর অরবিটাল লিখতে পারবো। শঙ্কর অরবিটাল কী কী পাবা দেখো 1s2, এখানে শঙ্কর অরবিটাল 4টা পাবো যেহেতু sp3 শঙ্কর। sp3তে শঙ্কর অরবিটাল কয়টা? 4টা। তাহলে 2 ψ1 2 ψ2 2 ψ3 2 ψ4। এরপরে দেখি ইলেকট্রনগুলো বসাও, এখানে দুইটা, এখানেও দুইটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন টোটাল শঙ্কর অরবিটাল। এখন এটাকে আমরা কীভাবে আঁকবো? আগের মতোই সেম, দেখো এরকম করে আঁকলা তো, এঁকে দিলা, নিজের মতো করে আঁকলা এটা, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে কি দেখো এখানে আমাদের এটা বড় করে আঁকতে পারো, অসুবিধা নাই। এখন দেখো তো এই জায়গাটাতে আমাদের এগুলো সব sp3 সংকরিত অরবিটাল আর কি, হ্যাঁ এগুলো সব sp3 সংকরিত অরবিটাল। কথা হচ্ছে যে এখানে আমাদের দুটো ইলেকট্রন কিন্তু কি আছে, দুটার মধ্যে ইলেকট্রন ফিল আপ আছে ডাবল, তাহলে এগুলো মুক্ত জোড়, এগুলো বন্ধন ঘটানো যাবে না। বাকি যেগুলোতে সিঙ্গেল একটা একটা করে ইলেকট্রন আছে, এগুলো তোমার হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, ডিরেক্ট সম্মুখ বা ডিরেক্ট মুখোমুখি করতেছে, তাই এটা কি সিগমা বন্ড, কেন একটা সিগমা বন্ড গঠিত হবে। তাহলে এগুলো কি, এইগুলো হলো মূলত বন্ধন জোড় বা বিপি বন্ড পেয়ার, আর এগুলো হচ্ছে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা লন পেয়ার এলপি। এখন এখানে আমরা দেখো এখানে এভাবে পানি গঠিত হয়ে গেল, মাঝখানটা হলো ও। তাহলে দেখো এইগুলা মুক্ত জোড় ইলেকট্রন না, এই মুক্ত জোড় ইলেকট্রনকে তুমি যদি বাদ দিয়ে বাকিগুলো নিয়ে এখানে চিত্রটা কম করার চেষ্টা করো, তাহলে এটা হচ্ছে তোমার এই দিকেরটা, এটা হচ্ছে দিকেরটা। এই চিত্রটা একটু খেয়াল করো তো, এটা এইরকম না, এটা ইংরেজি বি অক্ষরের মতো না, এটা এরকম করে লিখলে এটা ইংরেজি বি অক্ষরের মতো না, এই জন্য আমরা পানির আকারকে বি আকৃতির বলেছিলাম আর কি, বুঝছো? মুছে গেছে এভাবে করে, ঠিক আছে। তাহলে এভাবে করে দেখলাম, হ্যাঁ। এবং এখানে আমাদের এভাবে তাহলে অক্সিজেন এবং এদিকে হলো তোমার হাইড্রোজেন, এদিকে হলো হাইড্রোজেন, এভাবে গঠিত হলো। এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন, এখানে একটা মুক্ত, এগুলো আর অরবিটালও আঁকার দরকার নাই, মুক্ত ইলেকট্রন এবার করে বসাই দিবা। আচ্ছা তাহলে পানির অণু গঠিত হয়ে গেল। এখন এগুলো স্বাভাবিকভাবে আমাদের এখানে যে তোমার বন্ধন কোণ, এই বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, বাট এই যে এখানে দেখো এই বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ হবে, বন্ড পেয়ার লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ হবে, মানে হলো মুক্ত জোড়ের বিকর্ষণ হবে নিজে একবার, কারণ এটাও মুক্ত জোড় এটাও মুক্ত জোড়। এই বিকর্ষণের কারণটা আবার মুক্ত জোড় এবং বন্ধন জোড়ের মধ্যে ইলেকট্রন তোমার বিকর্ষণ হবে। এই যে এই মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণের কারণে আমাদের এই যে বন্ধন কোণটা কমে গিয়ে 107.5 ডিগ্রি হয়ে যায়, 104.5 ডিগ্রি হয়ে যায়, আকারটা বি আকৃতির হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল পানির জন্য এই যে সংকরণ। তাহলে পানির জন্য কি বললাম, তাহলে ফার্স্ট হচ্ছে তোমার 1s2 2s2 2px2 2py1, এটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা। দেন 2s1 ও 2p অরবিটালের সময় sp3 সংকরণ ঘটবে, উৎপন্ন 4টা সংকর অরবিটাল একটা চতুস্থলকীয় শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। কেন্দ্রে অক্সিজেন পরমাণুর অবস্থান ψ12 ψ22, দেখো প্রথম দুইটা কিন্তু জোড়, বাকি দুইটা বিজোড়। প্রথম দুটোতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এরা বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয় না। অপর দুটো অরবিটাল মানে হলো ψ3 এবং ψ4, এই একটি করে ইলেকট্রন এই অরবিটাল দুটো হাইড্রোজেন পরমাণুর 1s1 অরবিটালের সাথে অতিক্রমণ করে দুটা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, এবার পানির অণু সৃষ্টি হয়। এই যে দেখো এটা একটা, এগুলা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে পানি সৃষ্টি করে।
এবং এই যে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পানির অণু বন্ধন যুগলকে অধিকতর বিকর্ষণ করে। এই যে এখানে বন্ধ এগুলো যেটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো এগুলোকে অনেক বেশি বিকর্ষণ করে। বিকর্ষণ করার কারণে 110 এখানে আমাদের কোণ যেটা 109.5 ডিগ্রি, এটা থেকে পরিবর্তন হয়ে 104.5 ডিগ্রি হয়ে যায় এবং আকারটা বি-আকৃতির মতো দেখা যায়। এই আকারটা তুমি যদি এই দুইটাকে বাদ দাও, এই দুইটাকে যদি বাদ দিয়ে দাও, আর এখানে আকৃতি কেমন হবে? ইংরেজি বি-আকৃতির মতো হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পানির অণুর গঠন। বুঝতে পারছো কি এতটুকু? আমরা অ্যামোনিয়া এবং পানির অণুর গঠনটা দেখলাম এবং তোমরা সিকিউ সলভ করতে গেলে দেখবা এই অ্যামোনিয়া এবং পানির অণু থেকে ম্যাক্সিমাম সিকিউ আসছে। ম্যাক্সিমাম বলতে একদম ম্যাক্সিমাম, ঠিক আছে? সো অ্যামোনিয়া এবং পানির অণু বন্ধন তুমি বাসায় খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে, প্রচণ্ড ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। মানে কয়েকবার করে আঁকবা, নিজে না দেখে। তোমার যদি দেখে না পারো তাহলে একবার দেখে, ঠিক আছে, করবা, প্র্যাকটিস করতে হবে। এরপর এখানে আরও আছে, যদি হয়ে গেলে আমরা নেক্সট দিন করবো, কারণ এগুলো তোমাদেরকে আগে পারতে হবে। আমরা নেক্সট দিনই এটা শেষ করে দিব। নেক্সট দিন শেষ করে সন্নিবেশ সমযোজী বন্ধনে যাব। দেন আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। এরপরে এগুলো লেস ইম্পর্টেন্ট। এরপরে ডিরেক্ট চলে যাব পোলার আয়ন এবং ফাজানের নীতিতে, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করতে হবে। পোলার আয়ন এবং ফাজানের নীতিতে গিয়ে আমাদের এর পরের দিনই ক্লাস অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হাইলাইট করবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা সংকরণ শেষ করব। এরপরের 1 বা 2 ক্লাসের মধ্যে আমাদের অধ্যায়টা শেষ করব। এরপর 1 বা 2 ক্লাস আমরা তোমার সিকিউ সলভ করব। মোটামুটি 2 দিন তাহলে অধ্যায়টা শেষ করতে যাবে, বাকি 1 দিন বা 2 দিন আমাদের সিকিউ সলভ করতে যাবে। 3 দিনের মধ্যে অধ্যায়টা হয়তো শেষ হবে, বুঝছো? আমি খুব অল্প করে পড়াচ্ছি, কারণ এগুলা প্র্যাকটিসের বিষয়। তোমরা না করলে আমি অনেক বেশি বুঝিয়েও তোমাদেরকে লাভ হবে না। আমি অল্প পড়াচ্ছি, অ্যামোনিয়াটা পড়াইছি, পানিটা পড়াইছি। তোমরা কাইন্ডলি এটা বাসায় আঁকবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। বই থেকে দেখে দেখে যতটুক অংশ পড়েছি ততটুক ভালো মতো করে করবা। sp3 সংকরণ, sp2 সংকরণ, sp সংকরণ, এর মধ্যে এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়ম। sp3 সংকরণের মধ্যে মিথেন দেখাইছি, বেরিলিয়াম ক্লোরাইড দেখাইছি। sp2 সংকরণের মধ্যে ইথিন দেখাইছি। sp সংকরণের মধ্যে ইথাইন দেখাইছি। আজকে অ্যামোনিয়া দেখাইছি এবং পানি দেখাইছি sp3 সংকরণের মধ্যে। তো এই সব সংকরণ তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দেন আমি পরবর্তী টপিকে যাইতে পারবো। পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে ঋণাত্মকতার জন্য আমাদের sp3 সংকরণে কী প্রভাব হয় সেটা। এখানে আমরা 2-3টা সংকরণ দেখব, দেন আমাদের মোটামুটি সংকরণ শেষ হবে আর কি, হ্যাঁ? সো এতটুকু ভালো মতো করে পড়লে আমি তোমাদেরকে পরবর্তী টপিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো, ওকে? তাহলে ভালো মতো করে শেষ করতে হবে, প্রত্যেকে ভালো মতো করে শেষ করিও, যতটুকু পড়িয়েছি ততটুকু, ওকে? ক্লাসটা আমি রেকর্ড দিয়ে দিব, প্রয়োজনে আবার করে নিতে পারো।